তুলনা তুমি নিজেই, অসাধারণ কথা। কিন্তু এই শব্দটার অর্থ আমরা কজনেই বুঝি? আমরা একজন আরেকজনের সাথে তুলনা করে ফেলি। আমরা কিন্তু কেউ কারোর মতন না, সেটা সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, কেউ কারোর মতো না। অথচ আমরা জাজমেন্টাল হয়ে যাই, একজনের সাথে একজন তুলনা করি, অন্যের সাথে তুলনা করি, নিজেকে ছোট করি অথবা অন্যকে ছোট করি। কোনোটাই ঠিক না। নিজেকেই তুলনা করে নিজের সাথে নিজেকে পুরস্কৃত করতে হয়। সেলফ কেয়ার যেটাকে আমরা বলি, সেলফ লাভ যেটাকে বলি, সেলফ এম্পাওয়ারমেন্ট যেটাকে বলি, সেটাই হচ্ছে আসল কথা। শুভ সন্ধ্যা। নেক্সাস লেডিস ক্লাবে নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিরা ইউসুফ মিমি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে ভীষণ মিষ্টি মিষ্টি বন্ধুরা উপস্থিত থাকেন, গুণী বন্ধুরা, আর থাকেন জুম আড্ডায় অনেক অনেক নারী বন্ধুরা। এবং এই আড্ডায় যুক্ত হবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে পাসওয়ার্ড, জুম আইডি সবই দেয়া থাকবে, আপনারাও যুক্ত হতে পারেন। পরিচয় করিয়ে দিচ্ছি আজকে স্টুডিওতে উপস্থিত আমাদের দুই মিষ্টি বন্ধুর সাথে। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। শিরিন জাহান, আবৃত্তি শিল্পী। পারভিন আহমেদ, রন্ধন শিল্পী। আচ্ছা, আজকের বিষয়টা তো বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে অনেক আড্ডা হয় এবং এটা আমাদের নারীদের সাথে ভীষণ রকম যায়, যে কারণে অনেক সময় নারীরা মানসিক রোগেও ভুগি। আবার যদি আমাদেরকে একটা সুন্দর মানে সম্মানের জায়গায় নিয়ে যায়, আমাদের প্রশংসা করে, তখন আমরাও কিন্তু একটা সুন্দর জায়গা তৈরি করতে পারি। তোমার তুলনা তুমি নিজেই। কিন্তু আমরা কতটা নিজেকে নিজের সাথে তুলনা করতে পারি, নাকি অন্যের সাথেই বেশিটা করি? আপনি বলুন শিরিন আপা। না, আসলে ব্যাপারটা ঠিক ঘটেছে এভাবে যে আমরা অন্যের সাথে মনে হয় ছোটবেলা থেকে একটু তুলনা কিন্তু করি সব সময়, তাই না? এই করতে করতে দেখা যায় নিজের মধ্যেই আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলি। অন্যের সাথে করি বলতে কি আপনি নিজে করেন না আপনার পরিবার থেকে এই ঘটনাটা ঘটে? পরিবার থেকে ওইভাবে আসলে চিন্তা করে কিছু হয়নি। আমি এখন যেটা ভাবি যে আসলে ছোটবেলা থেকেই দেখে এসে পারিপার্শ্বিকতা, এটা দেখে দেখে তো আমরা বড় হয়েছি, তাই না? একদম। তো ওইভাবে আর কি এখন আমি যে অবস্থানে আছি, এখন যেমন আমি আবৃত্তি নিয়ে পড়ে আছি, আবৃত্তি নিয়েই আমি সবসময় আছি বেশ কিছুদিন ধরে। এবং আপনি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি খুবই খুশি। এবং আপনি বুঝতে পারছেন যে আপনি এটা ভালো করেন? ভালো করেন, হ্যাঁ আমি ভালো করি। কিন্তু আমি একসময় কিন্তু ভেবেছিলাম যে আমাকে দিয়ে আবৃত্তিটা হবে। অন্য কেউ বলেনি, আপনি ভেবেছিলেন? আমি নিজেই ভেবেছি। অন্য কেউ বলেনি যে না তোমার দ্বারা হবে না? না, সেটাও কেউ বলেনি। এটা আমি ভালো যে নিজেই ভেবেছেন, আবার নিজেই নিজেকে তৈরি করে ফেলেছি। বুঝতে পেরেছি। আমি যখন আমি বেসিক্যালি ছোটবেলা থেকেই আমি কবিতার প্রতি অনুরক্ত ছিলাম। আচ্ছা। কিন্তু আসলে আমার শেখাটা হয়ে ওঠে নাই নানা কারণে। হ্যাঁ, আমি একটা ঘটনার কথা বলি তাহলে। অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি আমার বাচ্চাকে নিয়ে একটা ডক্টরের ইয়েতে যাই, চেম্বারে। হ্যাঁ, তো ওনার সাথে আমার পরিচয় আগে থেকেই। তো উনি খুবই সুন্দর আবৃত্তি করে। আচ্ছা। তো আমি সেদিন ছিলাম শেষ রোগী। আচ্ছা। উনি আমাকে বলল যে আপা আমার একটা কবিতা শুনে যান। তখন উনি আমাকে একটা কবিতা শোনালো। বাহ, আমার এত ভালো লাগলো নতুন করে আবার, যে আমি কি আবার শিখতে পারি না? হ্যাঁ, কিভাবে এত ভেরিয়েশন দিয়ে কিভাবে উনি কবিতা এত সুন্দর করে কথা বলা যায়, এত সুন্দর করে কথা বলে এত সুন্দর কবিতা, আমি খুব মনটা আমার ভরে গেল। আচ্ছা। কিন্তু তারপরে আবার বেশ কিছুদিন গেছে, আমি প্রায় ভুলেই গেছি। কিন্তু এই করোনা যখন শুরু হলো, তখন এই করোনার সময় হ্যাঁ তখন তো আমার মানে হাতে সবার হাতেই তখন প্রচুর সময়, বাসা থেকে যেহেতু বের হওয়া নাই, কোনো সামাজিকতা নাই, কোনো অনুষ্ঠান নাই, কিছুই ছিল না। তো সেই ক্ষেত্রে আমি একটা পেয়ে গেলাম, লিঙ্কও পেয়ে গেলাম যে কবিতাতে ঢোকার জন্য। আমি আর অনলাইনে শেখার অনলাইন বিষয়টা তো তখনই আমরা ভীষণভাবে জেনেছি আগে থেকে। হ্যাঁ, সেটাই। তারপরে আপনার শুরু হয়ে গেল? তারপরে আমার শুরু হয়ে গেল ওই করোনা 20 সাল। আচ্ছা, তো আপনার কবিতা শুনবো, কবিতার গল্প শুনবো, সব শুনবো। একটু আমরা পারভিন আপার কাছে যাচ্ছি। পারভিন আহমেদ, এই যে ওনার যেমন কবিতা, উনি নিজেই জানেন যে ওনার হবে না, কিন্তু একসময় হয়েছে। তো আপনি তো রান্না করছেন, একটা সময় কি মনে হয়েছে যে আপনার রান্নাটা আসলে কেউ পছন্দ করে না? কেউ কেউ বলেছে আরে তোমার রান্না হয় না, অথবা বলেছে না তুমি খুব ভালো করো, তোমার দ্বারা হবে। কোনটার সম্মুখীন আপনি হয়েছেন?
না আপা, আমি ছোটবেলা থেকে কবিতাও আবৃত্তি করি, আবার ইয়ে রান্না মানে আপনি সব দিকেই পারদর্শী। হ্যাঁ, কবিতা, বিশেষ করে কবিতার প্রতি আমার। আমরা একটু রান্নার গল্পটা শুনি, যেহেতু আজকে আপনি রন্ধন শিল্পী, আমরা এই প্রসঙ্গটাই যাই। হ্যাঁ, রান্না আমি ছোটবেলা থেকে একটু একটু পারি, তো রান্না খুব ভালো লাগে, রান্না করি, সবাইকে খাওয়াইতে খুবই ভালো লাগে। সবাই যখন প্রশংসা করে তখন আরো ভালো লাগে, উৎসাহ বেড়ে যায়। তো হয়তো কেউ যদি বলে যে ভাবি আপনার অমুক রান্নাটা খুবই ভালো হয়েছে, আমাকে একটু শিখান, আমি শিখাই। তারপরে হয়তো কেউ বলে যে আপনার এই কেকটা আমার খুব পছন্দ হয়েছে, আমাকে আমার বার্থডেতে আমি করে দিই। এটা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন এই রান্নাটাকে কি আপনি মানে বিজনেসের পর্যায়ে নিয়ে গেছেন? না, বিজনেসে না, আমি সব করে রান্না করি। হয়তো পিকনিকে গেলে সবাই বলে যে তোমার হাত ভালো, তুমি করো। এখনো শখের জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, এখনো শখের জায়গায়। যে রাধে সে চুল বাঁধে। আপনি ভালো রান্নাও করেন, আর একটু আগে কবিতার কথা বলছিলেন। আর এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনি বলেছিলেন আপনি লেখেন, কিভাবে হলো সেটা? কবে থেকে? ওটা আপু এক শীতে, আমি যখন শীতের পিঠা বানাইতেছি। আচ্ছা, অনেক কত বছর হবে? প্রায় 9-10 বছর। আচ্ছা আচ্ছা। তারপরে বলি যে অনেক কবিরাই তো পিঠা নিয়ে কত লেখালেখি করছে, আমি একটু চেষ্টা করি। তখন রান্নাঘর থেকে এসেই আমি প্রথম কবিতা শীতের পিঠা লিখলাম। তারপরে আর একটা কথা না বললে আপা না হয়, 75 সালে আমার ফুফাতো বোন পিজি হসপিটালে ছিল। তো ওই সুবাদে আমি আমার ফুফুর সাথে এই পিজি হসপিটালে 1 মাস যাওয়া আসা করি। ওখানে কবি নজরুলকে, অসুস্থ উনি, ওনাকে দেখে মানে খুব লাগলো। তারপরে সাথে সাথে পল্লী কবি জসিমউদ্দিন, ওনার সাথে দীর্ঘ 1 মাস আমার মানে দেখা হয়েছে। আপনি তো মহাভাগ্যবান। হ্যাঁ, আসলে আপু আমি খুব ভাগ্যবান। ওনার সাথে দেখা হয়েছে। উনি তখন তো আমি অনেক ছোট। তারপরে দেখা হওয়া মাত্র আমাকে বলতো, কি দিদি কেমন আছো, কি খুকি কেমন আছো। কে বলেছে? জসিমউদ্দিন? হ্যাঁ, জসিমউদ্দিন। এই কথাগুলো একটু শুনতে চাচ্ছি, কিভাবে। তারপরে যখনই দেখা হয়, হয়তো একদিন যদি দেখা না হয়, তখন উনি খুব অভিমান করতো। হ্যাঁ, বলে আজকাল বোনকে দেখে আসো, আবার বোনকে দেখে চলে যাও। হ্যাঁ, তোমাকে নিয়ে একটা কবিতা লিখতে হবে। আপু আমি ওই কবিকে নিয়ে আমি একটা কবিতা লিখছি। অবশ্যই অবশ্যই শোনাইতে চাই। অবশ্যই। এই যে আপু, আমার কবিতার বই চট্টগ্রামে বের হয়েছে, এখানেও বই মেলাতে আসবে। এই রাজবাড়ির ঝরা পাতা। রাজবাড়ির, হ্যাঁ, এটা আমার দাদু জেবুন্নাসা বেগমের, আমার দাদুর বাড়ি। রাজবাড়ির ঝরা পাতা। যাক, আপনি আরেকটা প্রজন্মকে তুলে এনেছেন, ভালো। আমরা কবিতায় চলে যাই আপা। হ্যাঁ, কবিতাটা আমি এই বইতে আসে নাই, আমি আমার ডায়েরিতে আছে। আমি করি। জি, শুরু করুন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তেমন কোনো না না, এটা অনেক বড় গুণ, এটা আপনার একটা স্মৃতি। স্মৃতিতে পল্লী কবি জসিমউদ্দিন। বড় বেশি মনে পড়ে হে কবি তোমাকে, 75 সাল অসুস্থ ফুফাতো বোনকে যখন দেখতে যাই, তখনই দীর্ঘ 1 মাস পিজি হাসপাতালের বারান্দায় দেখার সুযোগ হয়েছিল তোমাকে। কখনো পিজি হাসপাতালের বারান্দায়, কখনো 22 নং কেবিনে। যেদিন তোমাকে না দেখে আসতাম, পরের দিন দেখা হওয়া মাত্র আবার বলে উঠতেন, কি দিদি কেমন আছো, কি খুকি কেমন আছো। কখনো দিদি, কখনো খুকি। তোমাকে নিয়ে একটা কবিতা লিখতে হবে, তুমি আমাকে নিয়ে একটা কবিতা লিখতে চেয়েছিলে। পারভিন তাদিন দিন এসেছিল ছোট মেয়েটি, একটা বেলি ফুলের মালাতে তুমি অনেক খুশি হবে। গজমতি হারের প্রয়োজন হবে না। আমাকে দেখে কবির এই মন্তব্য। জসিমউদ্দিন আছো মন মননে, মনের গহীনে। এই কথাগুলো আমাকে খুব নাড়া দেয়।
অতীত আমাকে কাঁদায়, বর্তমান আমাকে নাড়া দেয়, আর ভবিষ্যৎ আমাকে আশা দেয়। অসংখ্য ধন্যবাদ। জানি না এই ভাবনা শেষ অসংখ্য ধন্যবাদ আপা, ভালো লাগলো। এটা একটা আলাদা আপনার গুণ, এত ভালো রান্না করেন আবার লেখালেখি করেন, এবং সেটার জন্য একটা ধৈর্য দরকার। এই যে উনি রন্ধন শিল্পী, রান্নার বিষয়টা ওনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, আবার লেখালেখি করে। আপনি শুধু কবিতাই তো কাজ না, এটা তো হচ্ছে অনেক কিছু গুছিয়ে তারপরে কবিতায় আপনাকে মনটা দিতে হয়। তো এই কবিতা আবৃত্তি করতে গিয়ে তো অনেক সহশিল্পী, সংগঠন, অনেক কিছু। সেখানে কি কখনো মনে হয়েছে যে আপনি অন্যের সাথে আপনাকে কেউ তুলনা করেছে, বা আপনি কারোর সাথে আপনাকে নিজেকে তুলনা করেছেন, তুলনা করে এরকম হয়েছে যে শুনি এত ভালো করে আমি তো পারি না, বা না, মানে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেছেন, তুলনাগুলো বা নিজেকে ছোট করা বড় করা এই বিষয়গুলো, বা অন্য কেউ আপনাকে ছোট করলো কিনা, বুঝাতে পেরেছি? হ্যাঁ, প্লিজ বলুন। এটা আমি যখন কবিতায় জয়েন করি, এটা করোনায় 20 সালে, তো অনলাইন প্ল্যাটফর্মে এখানে কিন্তু ক্লাস করতে হয়, ক্লাস করতে হয়, পড়া দিতে হয়, অনেক কিছু, টিউটোরিয়াল, কোনো ফাঁকিঝুঁকি নেই, কোনো ফাঁকিঝুঁকি নাই, আবার বকাও খেতে হয়। হ্যাঁ, অবশ্যই বকা খেতে হয়। তো আমি তো কখনো কবিতা করিই নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে প্রথম আমি যখন পড়া দেই, এটা আমার খুবই মজার, আমি এখন ভেবে খুব মজা পাই যে আমি যখন প্রথম পড়া দিতাম, আমার হাত পা পুরা কাঁপাকাঁপি, দেখি না, মানে আমরা ভিডিও অফ করে পড়া দেই, এক্সপ্রেশনটা বোঝা যায় না, কিন্তু মানে আমার যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমি এত ভয় পেতাম, খুবই ভয় পেতাম। তারপরে এইভাবে এটার জন্য কি কখনো আপনাকে, মানে যেটা বলে না যে অনেকে ক্লাস করছে, ও তো পারছে, তুমি পারছো না কেন, ও এটা করছে, এই যে মানে তুলনা করাটা, এরকম কি হয়েছে? আমি এটাই জানতে চেয়েছিলাম। না, এই বড়বেলায় তো আসলে কেউ তুলনা করে না, কিন্তু আমি নিজেকে না, উনি পারে, আমি কেন? আছে সেটা অন্য কিছু ব্যাপারে, সেই তুলনাটা হচ্ছে মনে করেন একই পরিবারে, একটু অন্য প্রসঙ্গে চলে যায়, সেটা হচ্ছে একই পরিবারে ভাই বোনের সাথে কিন্তু বাবা মা যে ভুলটা অনেক সময় করেন, ছোটবেলায় জাজমেন্টাল হয়ে যান, একটি সন্তানের সাথে আরেকটি সন্তানের তুলনা করেন, যে ও দুষ্ট হবে, ও খুব ভালো হবে, ও মেধাবী হবে। তখন হয় কি, এই যে একটা নেগেটিভ ভাইব্রেশন, হ্যাঁ, এটাতেই অভ্যস্ত হয়ে যায়, এটা আসলে করতে নেই। আবার একই বাড়িতে যা আমরা যেটাকে বলি ভাইয়ের বউ বা এরকম একটা তুলনা করে ফেলে, ও ভালো মন্দ। যেমন আমার নিজের ছোটবেলার একটা অভিজ্ঞতা, আমার ইমিডিয়েট বড় বোনটা খুব সুন্দর, ওর সাথে যখন একই পোশাক পরে বের হতাম, আমাকে বলতো ওর বোনটাকে খুব সুন্দর লাগছে, মানিয়েছে, ওকে যেন কেমন লাগছে, এত মানায়নি, বা ওর বোনের গায়ের রংটা ফর্সা, ওর গায়ের রংটা কেমন যেন একটু কম চাপা রং যেটাকে বলতো আর কি। তো তখন আমার মনটা ছোট হয়ে যেত, খারাপ লাগতো, বাসায় এসে মন খারাপ করে থাকতাম। তো তখন আমার আব্বা বোঝাতেন যে দেখো, আল্লাহ তাআলার সৃষ্টির যা কিছু দেওয়ার একটা মানুষকে তোমাকে তো সব দিয়েছে, তুমি কেন মন ছোট করছো? এই আমার মনটাকে আব্বা, তো এইটা বলার মতো লোকেরও অভাব থাকে পরিবারে। হ্যাঁ, তো সেরকম কিন্তু আমি একটু আপার কাছেই চলে যাই, পারভিন আপা, যে পরিবারে আপনারা কয় ভাই বোন? অন্য প্রসঙ্গে চলে যাই। আমার বাবা অ্যাডভোকেট মুজিবুল হক। তো পরিবারে যেটা হয়, এই যে এতগুলো ভাই বোন, বড় হতে গিয়ে কেউ দুষ্ট থাকে, কেউ মিষ্টি থাকে, কেউ চঞ্চল থাকে, কেউ পড়ায় ফাঁকি দেয়, কেউ মেধাবী থাকে, অনেক ভাই বোনের সংসারে যেটা হয়। তো আপনার এই অভিজ্ঞতাগুলো একটু বলেন, যে তুলনা করাটা। তুলনা আপা, ভাই বোন তো 4 ভাই 2 বোন, ওরা যার জায়গায় ভালোই আছে। আমি জানতে চাইছি ওই পরিবারে ওই সময়ের অবস্থাটা, আপনারা যখন বেড়ে উঠছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি সেই গল্পগুলো না, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আপনারা দুজনই এখন আমি যে প্রসঙ্গে গেলাম মনে করতে থাকেন, বিরতি থেকে ফিরে এসে আবার সেই আড্ডা হবে, গল্প হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি। আড্ডা জমে উঠেছে, তোমার তুলনা তুমি নিজেই। ফিরে এলাম নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আমাদের গল্প বেশ জমে উঠেছে, আপনারাও যুক্ত হতে পারেন। জুম আইডি দেয়া আছে, পাসওয়ার্ড দেয়া আছে, শুধুই নারীরা যুক্ত হতে পারেন আমাদের এই লেডিস ক্লাবের আড্ডায়। তো আমরা যে গল্পটা ফেলে গেলাম সেটা হচ্ছে, ছোটবেলায় যে বড় হচ্ছিলেন সেই যে ভাই বোন, ভাই বোন, পারভিন আপা আপনাকে বলছি, তখন এই 8 না 9 ভাই বোন,
সবাই তো আর সবাই তো আর একরকম না। হ্যাঁ, সেই সময়টা বলেন, সেই শৈশবটা। শৈশবে হ্যাঁ, স্কুল থেকে এসে অনেক মজা করতাম, তারপরে ভাই বোনের সাথে খুনছুটি ওটা তো হতো, এই আর কি। তারপরে আমার বড় ভাইয়া খুব ভয় দেখাতো আমাকে। আচ্ছা, একদম মানে ইয়ে একদিকে লুকাই থাকতো, আমি আবার খুব ভয় পাইতাম ছোটবেলা থেকে, খুব ভয় পাইতাম, ভূতের ভয়। তো সেটা নিয়ে কি কমপ্লেইন করতেন বাবা মাকে? নিশ্চয়ই। হ্যাঁ। বাবা মা কার পক্ষে যেত? আমার প্রসঙ্গ অসুখ হয়ে গেছিল এরকম ভয় পাইতে পাইতে, খুব ভয় দেখাতো, এই আর কি। তখন বাবা মা কার পক্ষে যেতেন? বাবা মা আছে না যে বাবা মা ভাইয়াকে বকা দিত। ভাইয়াকে খুব বকা দিত যে ও ভয় পায় কেন, ইয়ে করো। তারপর পড়াশোনার সময় ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে কেউ হয়তো খুবই সিরিয়াসলি পড়াশোনা ভালো রেজাল্ট করতো, পড়াশোনা করতে গিয়ে একবার ওই ইয়ে আমার হেডমিস্ট্রেস আছে না, দুষ্টামি করে জানালা দিয়ে আপার বিস্কিট নিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা। এবার আপা চলে আসছে বাড়িতে, একদম কে এগুলা করছে, কে ধরছে। ছোটবেলার আসলে সেটাই, ছোটবেলার কিন্তু অনেক ঘটনা, অনেক গল্প। সেই শুনবো, আপনার গল্প শুনবো। সেইনাপা যেন কি বলতে নিয়েছে। আচ্ছা সেইনাপা, আমি বলি যে ছোটবেলায় যেভাবে আপনার বাবা মারা ভাই বোনদের মধ্যে যেগুলো করতো, যে শাসনের ব্যাপারটা ছিল, এখন কিন্তু আমাদের এখন এই জেনারেশনে এসে সন্তানদের শাসনের ব্যাপারটা পাল্টে গেছে। আগে তো মারধরও করতো, গায়ে হাত দিত, এখন তো সেই বিষয়টা নাই বললেই চলে। তো আপনার সন্তানদেরকে আপনি কিভাবে করেন? একজন সন্তানের সাথে একজনকে তুলনা করেন, নাকি তাদেরকে মানসিক সেই বিষয়গুলো আপনি বোঝাতে পারেন? আমরা আসলে যে বয়সে আমাদের বাচ্চারা হলো, আমরা কিন্তু ততদিনে জেনে গেছি যে আমাদের বাচ্চাদেরকে কখনো তুলনা করতে নাই। সেই তো যার জন্য আমরা কখনো কিন্তু আমাদের বাচ্চাকে আমরা কখনো তুলনা করি নাই। কিন্তু আমরা ফ্যামিলিতে আমাদের কিছুটা পেয়েছি আমার বাবা মায়ের কাছ থেকে, যে কিছুটা ইয়ে তো ছিলই, কারোর সাথে কম্পেয়ার করা সেটা না, কারণ এটা সত্যি যে কয়েক ভাই বোনের মধ্যে কেউ একটু বেশি দুষ্ট, কেউ একটু শান্ত, তখন বাবা মা ওই জায়গাটাই চলে যায় যে ও এত শান্ত, ও এত দুষ্ট। তা আপনার সন্তানদের ব্যাপারে তো নিশ্চয়ই একজন দুজন একরকম না, সেটাকে কিভাবে ম্যানেজ করেন, সেটাকে কি বোঝান ওদেরকে? একজন শান্ত, একজন তো দুষ্ট তো হবে, এটা মানে আল্লাহ করে দেয় মনে হয়, ব্যালেন্স। এটা হচ্ছে ব্যালেন্স। ছোটটা মানে আমার কি বয়স কি রকম? ওদের বয়স, আমার বড় মেয়েটা আর্কিটেকচারে পড়ে, ও নর্থ সাউথে পড়ে। আচ্ছা, তো ও থিসিস দিবে, এবার বের হয়ে যাবে, মে জুনেই বের হয়ে যাবে ফাইনাল। আচ্ছা। আর ও তো মানে এবার বের হয়ে গেলেই তো ওটা শেষ আপাতত। আর ছোট মেয়েটা ও বাইরে পড়ে, দেশের বাইরে পড়ে, ও পড়ে সেকেন্ড ইয়ারে। ওরা কি পিঠাপিঠি 2 বছরের পিঠাপিঠি। আচ্ছা, মানে ম্যানেজ করতেন কিভাবে ছোটবেলায় এই যে দুজনকে? তবে দুজনেই মানে ব্রিলিয়ান্ট পড়াশোনা নিয়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু স্বভাব তো একরকম না, সেটা নিয়ে একটু। আমার যে দুষ্টু মেয়েটাও তো বাইরে, আর যে মেয়ে আমার শান্তশিষ্ট, সে আমার কাছে এখনো আছে। আচ্ছা আচ্ছা। তো আমার ছোট মেয়ে যাওয়ায় আমি তো একটু ইয়ে হয়ে গেছি। মিস করছেন বেশি? যে দুষ্ট থাকে সে তো সারা ঘর ভরিয়ে রাখে, আর আমার সাথে সাথে সব সময় থাকতো। আর আপনার বড় মেয়েটা এখন মিস করছে বেশি? খুবই মিস করছে, ওর বোনকে খুব মিস করে। আমি আমার বাচ্চাদেরকে মানে ছোট মেয়েকে খুবই মিস করি, আর আমার বড় মেয়েকে এই জন্য আমি বেশি আঁকড়ায় ধরে রাখি। কি করব? আমরা একটু কবিতা শুনি, আপনি এত আবৃত্তির কথা শুনে আসছি, একটা কবিতাই হয়ে যাক। আচ্ছা, ও কবিতাতে আমি একটা গল্প বলবো কবিতার জন্য, আমার যে হবে না এটা নিয়ে একটা কথা। আগে আমরা কবিতাটা পড়ি। আসাদ চৌধুরীর কবিতা, ফাগুন এলেই। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তোমরা তাকে কোকিল বলবে, বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা। কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই ওলে এসে জোটে, কলিরা পায়ে লোটে। তাকে তোমরা শহীদ মিনার বলো,
আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুফুর আরশি, দেখি নিজের মুখ, ফাগুন শেখায় শুধরে লহে জীবনের ফুলচুক। ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে বলো। ফাগুন এলেই ওলি এসে জোটে, কলিরা পায় লোটে, বলবে তাকে শহীদ মিনার বলো। অসাধারণ। এই কবি আসাদ চৌধুরী আমার খুব একটা স্মৃতিতে আছে। আমি যখন জাস্ট ক্লাস 7-8 পড়ি, উনি আমার কবিতার জাজ ছিলেন। তো আমি প্রথম হয়েছিলাম তখন। এরপর তো বহুবার ওনার সাথে দেখা, ওনার কবিতা পড়া। তো লাস্ট আমি 23-এ যখন কানাডায় গেলাম, আমি জানি যে উনি অনেক অসুস্থ, এবং ওই শেষ দেখা আমি দেখে আসলাম। এবং শেষ সময় উনি আমাকে, এত অসুস্থ, কথাই বলতে পারছিলেন না, তবু আমাকে বললেন তোমার সেই বাঁশিওয়ালা কবিতা শোনাও। তা আমি হয়তো 8-10 লাইন শোনানোর পরে আমি পারিনি, আমি কেঁদে দিয়েছি, কারণ আমি এই কবি আসাদ চৌধুরীকে তো আমি চিনি না, এরকম অসুস্থ। যাই হোক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এই যে আমাদের জুম আড্ডায় আমাদের মিষ্টি মিষ্টি নারী বন্ধুরা চলে এসেছে। কেমন আছেন আপনারা? আচ্ছা, প্রথমে কার সাথে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, ভালো আছি। সামান্থা, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। সামান্থা, তোমার তুলনা তুমি নিজেই, আজকের বিষয় বলো কিছু একটা। আর হচ্ছে আমি, শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। বলো। আমি সবসময় মনে করি যে তুলনা তো অন্যের সাথে করা যায় না, তুলনা ডে বাই ডে নিজের সাথে করতে হয়। এখন আমি তো আমার মতো, আমি তো তোমার মতো হতে পারবো না, আমি হাজার চেষ্টা করলেও তোমার মতো হতে পারবো না। আমি আমার মতো, আমি আমার সত্তা বহন করি। এখন আমার একটা জিনিস খুব অপছন্দের, যখন কেউ আমাকে তুলনা করে আমার খুব খারাপ লাগে। মানে কেন তুলনা করবো? আমরা তো মানুষ হিসেবে প্রত্যেকটা ব্যক্তি আলাদা, তাহলে তুলনা আসবে কিভাবে এখানে? কেউ কারোর মতো হতে পারে না, সবাই নিজের মতো, সবাই নিজের মতো করে আলাদা, কেউ কারোর মতো চাইলে একদম একদম। সামান্থা বলো, বলবে আরো কিছু বলো। তুমি আসলে এত অসাধারণ একটা কথা বললে, তোমার এতগুলো কথার মধ্যে আমি একটা লাইন নিয়ে নিলাম, যে তুলনা তো নিজের সাথে এবং নিজেকে ডে বাই ডে তৈরি করতে হয়। অসাধারণ কথা বললে। এই প্রসঙ্গে আমি প্রশ্ন রাখছি, শানু আপা, শানু আক্তার, এই যে নিজেকে, ওয়ালাইকুম আসসালাম, এই যে সামান্থা বলল নিজের সাথে নিজের তুলনা এবং ডে বাই ডে নিজেকে তৈরি করতে হয়, আপনি বলুন। আপু, আজকে রোজ ডে, তাই অনেক অনেক গোলাপের শুভেচ্ছা আপনাদের সবাইকে, জাকি আপু সহ আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আর আসসালাম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। জি, আর আমি বলি, আসলে নিজের কাজ দিয়ে আসলে প্রমাণ করতে হয়। যখন আমি যে কোনো কাজ নিয়ে বসবো, সেই কাজ যদি আমার সর্বদিক থেকে ভালো হয়, মানে বিবেচনার দিক থেকে, মনে করেন সর্বদিক থেকে যদি ভালো হয় কাজটা, তাহলে মানে মানুষ মানে যাচাই বাছাই করবে যে আসলে ওনার কাজের সাথে, কথার সাথে মিল আছে কিনা, বা উনি ওনার যোগ্য কিনা, এই কাজের জন্য উনি যোগ্য কিনা। তখন আমি কাজ মন দিয়ে করলে, আমার কাজ যদি ভালো হয়, তখন কিন্তু আমার মানে যোগ্য কিনা এটা মানুষই যাচাই বাছাই করবে। আমার নিজের আসলে যাচাই বাছাই, নিজেরটা তো নিজে করতে পারবো না, কতটা ভালো করছি কতটা খারাপ করছি, তাই আমি মানুষের উপরেই ছেড়ে দেই। মানুষ বিবেচনা করবে আসলে ভালো করলাম না খারাপ করলাম। আমরা একটা বিরতিতে যাচ্ছি, তবে ওই যে বললেন মানুষ কি বলবে, সেটা না, মানুষের কথাই ঠিক, আমার কথা না, এখানে দ্বিমত আছে। সেই প্রসঙ্গ নিয়ে আবার চলে আসছি, একটা বিরতিতে যাচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবার আমরা আড্ডায় আসব। দারুণ জমে উঠেছে আমাদের আড্ডা, তোমার তুলনা তুমি নিজেই। অপেক্ষা, আবার ফিরে আসছি আমরা। এই যে নিজের সাথে নিজের তুলনা করতে পারলে এবং নিজেকে ডে বাই ডে তৈরি করতে পারলে আমাদের কখনো ছোট হতে হয় না। এবং
অন্যের সাথে মানে অন্যকে জাজমেন্টালে যাওয়াটাও ঠিক না, যে ও সেরকম আমি সেরকম না, আমি সেরকম ও সেরকম না, এটাও নিজের মনকে ছোট করে দেয়। তো আমরা সেই প্রসঙ্গটাই ফেলে গিয়েছিলাম, এখন সেটা নিয়ে কথা বলবো। তো শিরিন আপা, আপনি বলছিলেন যে একটা রান্নার প্রসঙ্গ বলেছিলেন, যে রান্না তো আসলে আমাদের কম বেশি করতেই হয়, এটা আমাদের একটা জীবনের একটা পার্ট, রেগুলার যেটা আর কি করতে হয়। তো কাজে আমি যেটা সবসময় বলি, কাজে কখনো নাম লেখা থাকে না, কার কাজ কোনটা সে বিষয়ে যাচ্ছি না। এই যে রান্নাটা যখন শুরু করলেন, তো এটা নিয়ে তো কখনো হয় যে রান্না এত ভালো হয় সেটা যত না শোনেন, কিন্তু রান্নাটার লবণ না হলে, মশলা বেশি হলে সেটা নিয়ে বরং একটু বেশিই শোনা যায়। না, রান্না তো আসলে মানে আমি যে বিয়ের পর করছি তা কিন্তু না, আমি ছোটবেলা থেকে কখনোই রান্না করি নাই, রান্নার দিকে যেতাম না। আমরা দুই বোন, তো আমার ছোট বোন সবসময় রান্না করতো 6-7 থেকে, আর আমি হতাম, আমি ছিলাম ওর মানে স্বাদ খাওয়ার। আমি একজন খাই আর একজন রান্না করে, এটাই হয় সাধারণত। তো আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম তখন আমাকে রান্না করে খেতে হতো, স্বাভাবিক তখন খেতে হতো। আমি মানে দেখা গেছে যে আমি এক কড়াই তরকারি রান্না করেছি, আমি নিজেই খেতে পারি নাই, ফেলে দিয়েছি। আপনার সবকিছুই নিজে, এটা ভালো যে নিজেই নিজেকে জাজ করতে পারছিলেন। আপনার ডেভেলপমেন্টটা কিরকম হওয়া উচিত, এটা একটা গুড সাইন, ভালো। মানে আমি এটা করতে পারি, মানে এরকম আমার অনেক হয়েছে। তারপরে দেখা গেছে যে আমি ডিম ভাজিয়া করে ভাত খাচ্ছি, এটাও হয়েছে। আবার বিয়ের পর এমনও হয়েছে যে আমি আমার বাসায় মেহমান ডেকেছি, কিন্তু পোলাওটা আমার হচ্ছে না মানে চাল হয়ে মানে ঠিক মতো ফুটে নাই, আমি আর বুঝতে পারি না। তারপরে আমার বাসায় যে মেহমান, উনি নিজেই এসে আবার মানে হেল্প করে তারপরে আপনাকে বাঁচালো। তার মানে আপনার একটা জিনিস আমি ধরতে পেরেছি, ভালো লাগছে, সেটা হচ্ছে আমরা যেটা বলি না, ইউ ভার্সেস ইউ। আপনি আপনার সমালোচক, আপনি আপনাকে ঠিক করছেন, আপনি আপনার সবকিছু, মানে আপনি আপনার সাইকোলজিস্ট এরকমই। কিন্তু এখন আমি দেখেন, এখন আমি কিন্তু আমার বাচ্চাকে আমি খাবার পাঠাই বাইরে, দেশের বাইরে খাবার পাঠাই, আমি ইউটিউব দেখি, আমি দেখে আমি এখন গবেষণা করে রান্না করে আমার বাচ্চাকে আমি পাঠাই। আপনার ভিতরে নিজের একটা সাহস তৈরি হয়েছে, একটা সেলফ কনফিডেন্স, এটা কনফিডেন্সটা তৈরি হয়ে গেছে। এবং আরেকটা বিষয় আমার ভালো লেগেছে যে আপনার গেস্ট এসে আপনাকে পোলাও রান্না করতে সাহায্য করলেন। একসময় এটা ভাবাই যেত না আমাদের মা খালার আমলে, যে ওনারা জানেন না এটা নিয়ে হয়তো একটা সংসারে একটা বিশাল যুদ্ধই হয়ে গেল, রান্না জানো না, তো এটা হতে পারে। তো আমি এটা কিন্তু মানে গ্রামের লোকেদের মুখেও শুনেছি যে এমন হাজবেন্ড আছে সারাদিন কাজ করে এসে বউ রান্না করে সন্ধ্যার সময় খায় যখন, যদি লবণ কম ধরে মায়ের। সেই যুগ আমাদের পাল্টে গেছে অনেক, আশা করি এগুলো থাকবে না, পাল্টে যাবে। আমি পারভিন আপা আপনার কাছে আসব একটু, আমি জুমের বন্ধুদের কাছে যাই, অনেকেই চলে এসেছে। আমি এখন কথা বলবো রুবায়াত কবির আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তুলনা তুমি নিজে। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। একটু আগে আপনার রিল দেখছিলাম, আপনি বারান্দায় চা বানাচ্ছিলেন। আচ্ছা, তো আপনার কাছ থেকে আসলে আপু অনেক কিছু মানে শেখার আছে। তো আমার আসলে শেখা শেষ নেই, আমিও আপনাদের কাছে শিখি। এখন বলেন, আপনার প্রোগ্রামটাতে আমি আপু আসতে চাই, তো এই জন্যই আমি আজকে যে রন্ধন শিল্পী আপু আছে, আমাদের আরেক আপু আছে, উনি আবৃত্তি করেন, ওনাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালো লাগলো। আপু আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন আপনার প্রোগ্রামটাতে কিভাবে আসবো, তাহলে আমি অনেক নিজে কৃতজ্ঞ। জি, আমাদের প্রোডিউসার আছে, অবশ্যই। সব আপনি বলেন, আপনার তুলনা আপনি নিজেকে কিভাবে দেখেন? আপনি কারোর সাথে তুলনা করে ছোট করেন নাকি বরং নিজেকে নিজে বড় করেন, নিজেকে নিজে পুরস্কার দেন? আমি একটু দেখতে কালো, তো অনেকের হয়তো ধারণা যে কালো গায়ের রং হলেই হয়তো খুব মানে খারাপ কিছু, কিন্তু আমি এটা মনে করি না আপু। আমি মনে করি যে আমার নিজের মধ্যে কি কি যোগ্যতা আছে, সেই হোক সেটা ছোট হোক সেটা বড়, এটাই আমার। অন্যের কি আছে না আছে আপু, আগে হয়তো ছোটবেলায় বুঝতাম না, বা কয়েক বছর আগেও বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে নিজের কি আছে ওইটা নিয়েই হ্যাপি থাকা উচিত, সুখী থাকা উচিত। আলহামদুলিল্লাহ আপু, অনেক ধন্যবাদ আপু, আপনি ভালো থাকবেন। আপনার সাথে স্টুডিওতে খুব শীঘ্রই হয়তো দেখা হবে ইনশাআল্লাহ। সুরমা আপু। ইনশাআল্লাহ আপু। সুরমা আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি একটু জোরে কথা বলেন, একটু নেটওয়ার্ক সমস্যা মনে হয়।
নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু মরিয়ম আপার কাছে যাই, ফিরে আসছি আবার আপনার কাছে। মরিয়ম আপা, মরিয়ম বেগম, মরিয়ম আপা কেমন আছেন বলুন? জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আসার পরে আপনার সাথে আজকে আমার প্রথম দেখা, যদিও টিভিতে অনেক সময় আপনার আমার খুব পরিচিত একটি মুখ আপনি। অনেক ধন্যবাদ। ভালো আছেন? জি ভালো ভালো। আপা তোমার তুলনা তুমি, আমাদের হাতে সময় কম, তো আগে একটু আপনার মুখ থেকে শুনতে চাই আপনাকে, আপনি তো একজন অভিজ্ঞ মানুষ, এই ব্যাপারে একটু বলেন। রঞ্জনশীলী আবৃত্তি শিল্পীদের কথা শুনছিলাম, ভালো লাগলো, আপনাদেরকে শুভেচ্ছা আপা। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আমার মনে হয় প্রতিটি মানুষেরই কিছু না কিছু গুণ আছে এবং প্রতিটি মানুষই তার নিজের গুণে গুণান্বিত এবং সবার কাছ থেকে কিছু শেখার আছে। আমার যা আছে তার নেই, তার যা আছে আমার নেই, এভাবে আমরা সুন্দর, পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠেছে, এই আর কি। সবার জন্য শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভেচ্ছা। আচ্ছা পারভিন আপা, আমি আবার আসবো আপনাদের কাছে, একটু পারভিন আপার সাথে একটু কথা বলি। পারভিন আপা, যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম আপনি বলবেন, ভুলে গেছেন? আপা কোন প্রসঙ্গ বলেন? এই যে ওনার সাথে যখন ওনার রান্না, ওনার ভেতরে কনফিডেন্স লেভেলটা ছিল না, কিন্তু উনি নিজেকেই নিজে ডে বাই ডে তৈরি করেছেন। আমি তার আগে একটা গল্প ধরিয়ে দেই। আপনি যখন স্টুডিওতে এসেছেন, আপনার ছোট বোন আপনাকে শাড়ি ঠিক করে দিচ্ছে, আর বারবার বকা বলতে ভালোবেসে বকা দিচ্ছিল যে বারবার নিষেধ করেছি তুমি এই শাড়িটা পরবে কেন, কিন্তু আপা এই শাড়িটা পরেই আসবে। আমার ভালো লেগেছে এটা শুনে যে আপনি নিজের ডিসিশন নিয়েছেন যে এই শাড়িটাতে আপনাকে ভালো লাগবে, এই শাড়িটা আপনি পরবেন। এটাই কিন্তু একটা সেলফ কেয়ার। কথা শুনি নাই, আমার এটা নিয়ে বলেন, আপনার ভালো লেগেছে আপনি পড়েন। আমার ভালো লাগছে আমি। তো এরকম আর কি করেন নিজের মতো করে? যে এবং অনেক সময় আপু অনেকের মানে এটা করো এটা করো, কিন্তু আমি নিজে যেটা ভালো মনে করি আমি ওটাই করি, এবং সেটা করার পর নিশ্চয়ই দেখেছেন যে ওটাই রাইট। ভালো একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আমি ওটা মানে পোষণ করি, এটা সবার মনের মাঝে তো একটা ইয়ে আছে, সেটা আর কি, সে আর কি নিজের। হ্যাঁ, আমারটা আমি। এই যে বাবার কথা বললেন, বাবাকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি আছে? হ্যাঁ, বাবাকে নিয়ে কবিতা লিখছি, বাবাকে নিয়ে অনেক স্মৃতি আছে। বাবা মানে একটা বিশেষ স্মৃতি যদি এই মুহূর্তে মনে পড়ে বলুন। জি, আম্মাকে ভয় পাইতাম। বাবাকে নিয়ে অনেক স্মৃতি। বাবা পরীক্ষার আগে বলতো আগামী রোববার তোমাদের সবার পরীক্ষা নিব, তোমরা রেডি থাকো। তারপরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, তোমরা রেডি থাকো, দুপুরে খাওয়ার পরে তোমাদের বন্ধুর মতো ইয়ে করবে। তারপরে যেবার আমি এই জসিমউদ্দিনের কবিতা ওনার বিখ্যাত গীতি নকশা বেদের মেয়েকে অভিনয় করলাম। বাবা আমাদের বড় উঠান, তো উঠানে একটা চেয়ার নিয়ে সেই কি গয়াবাদ্দার অভিনয়, চম্পার অভিনয়, মানকার অভিনয় সব বাবা একজনেই করছে। বলে যে দেখো, আমার আব্বা কিন্তু লয়ার ছিল, কিন্তু আব্বা মানে সাংস্কৃতিক মনা ছিলেন। তারপরে এই আর কি, বাবাকে নিয়ে তো অনেক স্মৃতি, এগুলো এখন মনে পড়ে। আমরা আবার সেই স্মৃতিতে আসবো। তো কথা বলি, শিরিন আপা, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলুন। আপনাকে আমি ওনার কথা শুনে আমার মনে হচ্ছে আমার বাবার কথা মনে হচ্ছে। তো আমার বাবা, একটু বলি, মানে এই যে বাবা মা আমরা মনে করি যারা ভাই বোন বেশি, যে ও বাবার নেওটা, ও মায়ের নেওটা, মা ওর পক্ষে থাকে, বাবা ওর পক্ষে থাকে, এরকম কি স্মৃতি আছে বলুন? হ্যাঁ, একটু বলে। আমার আব্বা হচ্ছে উনি কলেজের টিচার ছিল। আচ্ছা আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ বেঁচে আছে আমার বাবা মা, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, আমার আব্বা যখন এই বেতারে কাজ করতো মানে মাঝে মাঝে পড়তে যেত, কয়েক মিনিটের একটা টিচার হিসেবে কি যেন ওইটা মানে 5 মিনিটের একটা টপিক পড়তে যেত। তো ওটা আমরা খুব ওই সময় খুব মনোযোগ দিয়ে শুনতাম। ছোট আমরা তখন 5-6-এ পড়ি, রেডিওতে ধরে ধরে শুনতাম। তো এটা আমার কাছে খুব ভাল লাগতো। তারপরে ওই ভালো লাগা পর্যন্তই। হ্যাঁ, তো আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম সেখানে একজন টিচার ছিল, উনি আবার বেতারে নাটকে অভিনয় করতো। তো ওনার কাছে আমরা অনেক কিছু বাংলা শিখেছিলাম, উচ্চারণ।
তখন তো কিছু বুঝি নাই। কিন্তু আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন ওই টিচার একদিন আমার বাসায় আসে, আমাকে বলে তুই কি রেডিওতে কাজ করবি? আমার আব্বাকে আমি এত ভয় পেতাম ছোটবেলা থেকে, কিন্তু বাবার শাসনেই সেই আম্মা শাসন করে একজন আগলে রাখেন, এটাই নিয়ম বাবা মায়ের নিয়ম। ওই যে টিচার এসে বলে গেল শাসন আর এই আগলে রাখা, এই গল্পে ফিরছি একটা ছোট্ট বিরতি দিয়ে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। ফিরে এলাম লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। অনেক অনেক স্মৃতি চলে আসলো আমাদের স্মৃতির পাতায়, সেটা নিয়ে কথা বলবো স্টুডিওর বন্ধুদের সাথে। তার আগে চলে যাচ্ছি জুমের বন্ধুদের কাছে। হাসিনা আপা বলুন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। তোমার তুলনা তুমি নিজেকে কিভাবে তুলনা করো? অনেক ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটা সাবজেক্ট, বিশেষ করে আমি বলবো আমার নারীদের জন্য। আমাদের নারীরা না আসলেই তোমার তুলনা তুমি, যে যার জায়গা থেকে। যেমন আমি আজকের বিষয়টাই বলি, সকালবেলা ঘুম থেকে উঠে ছোট মেয়ে ঢাকা চলে যাবে, রাত্রে একটু টুকটাক রান্না বান্না করছি, বড় মেয়েকে দিয়ে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দুপুরে রান্না বান্না করে কাজ টাজ করে পুরো মাসের বাজার করলাম। তারপর আমাদের নরসিংদী হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে, তো অনেকদিন ধরে যাবো ছোট ভাইয়ের মেয়েকে নিয়ে সেই নরসিংদী বাণিজ্য মেলায় গেলাম, একটু আগে আসলাম। পরে মাথা ভর্তি ইচ্ছা মতো তেল দিলাম, তাই সামান্তার সাথে দুষ্টুমি করতেছিলাম। এখন হচ্ছে চিন্তা করলাম গড়ি দেখে যে কয় মিনিট আছে, জুমে কি বসতে পারবো, পরে বসে পড়লাম। আসলেই তো আমাদের তুলনা আমরা। এই যে আপনার একটা পাওয়ার, যে সবই পারবেন, সকাল থেকে এই পর্যন্ত সমস্ত কাজ করে ফেললেন। তো আবার আসবো আপনাদের কাছে, আমি আবার একটু স্টুডিওতে আসছি। যে এই যে আপনার একটু গল্প শুনছিলাম স্টুডিওতে ফিরে আসার আগে, অনেক জায়গায় অনেক চাকরি করেছেন, কিন্তু ছেড়েছেন সংসারের জন্যে, বাচ্চাদের জন্যে। কেউ আপনাকে বলেনি ছাড়তে, নিজেই ছেড়েছেন। আপনার যোগ্যতা আপনি অনেক জায়গায় করেছেন। কেন আপনার এই পাওয়ারটা তৈরি হলো না যে আপনি এই সব কিছু সামলে ওটা পারবেন? না, আসলে ওই সময় হয়েছে কি, আমার দুটো বাচ্চা পিঠাপিঠি, তো দুইজনকে সামলানো একটু কঠিন ছিল। হ্যাঁ, আর একদম গ্রোয়িং এজ, 17 মানে টিন এজ যেটাকে বলে, তখন মাকে খুব কাছে থাকাটা জরুরি, খুব কাছে থাকাটা জরুরি ছিল। এবং বাবার জবটা এমন যে সে চাইলেও সময় দিতে পারে না, তো যার কাউকে তো স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, তো ওই স্যাক্রিফাইসটা আমিই করলাম, করে কিন্তু দিনে দিনে দেখা গেল যে আসলে বয়সটা এখন বেড়ে গেছে। আমি আসলে এখন আর ইচ্ছা করলেও তো কোনো চাকরিতে ঢুকতে তো পারবো না। সেখান থেকে আপনার এই যে সাহসটা তৈরি হলো যে একটা কিছু আসলে প্যাশন ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু বাঁচে না। এখন কবিতাটাকে বেছে নিলেন, আপা রান্নাটাকে বেছে নিলেন। আমি কিন্তু এখন রান্না শিখি, আমি কিন্তু আবার নতুন করে একটু রান্না শিখছি, মানে কিছু কাজ আমি তো পারি এখন, তো আমার অনেক বেসিকটা তো জানা আছে। হ্যাঁ, তো আমার মনে হলো যে একটু কিছু শিখি। এরকম কি মনে হয় যে রান্নাটাকে কখনো প্রফেশন হিসেবে নিয়ে যেতে পারবেন বা ইচ্ছা আছে? এরকম মানে ইচ্ছা একটু আছে, ইচ্ছাটা থাকলে হবে না। আমি আপনাকে বলছি যে কখনো যদি মনে হয় যে বন্ধু বান্ধবকে এরকম আত্মীয় স্বজনকে প্রথমে খাওয়াবেন এবং বলবেন যে কেমন লাগলো, ছোট ছোট করে এখন তো আসলে ছোট করে করেই আমাকে দেখতে হবে। আমি আসলে চলে গেছে, ছোট মেয়ে চলে যাবে, একসময় ওদের বিয়ে হয়ে যাবে বা ওরা বিদেশে থাকবে, আমরা তো তখন একটা শখ থাকুক, শখটা যেন আবার একটু উপার্জন হয়, তখন ভালো লাগে এই আর কি। তো পারভিন আপা ফিরে আসছি। আমি জানলাম যে আপনি রান্নাটা এখনো শখে, কেন আপনি কি সাহস পাচ্ছেন না রান্নাটাকে প্রফেশন হিসেবে নিতে, নাকি ইচ্ছে নেই? শখ থাকলেও আপা মাঝে মধ্যে ওগুলা শখ করা যায় না। আচ্ছা, তো রান্নাটা আপনি শখ করেই সবাইকে খাওয়াবেন? আচ্ছা, তাহলে আমরাও খুব শীঘ্রই আসবো আপনার রান্না খেতে। রান্না করতে ভালো লাগে, তবে আমি রান্নার থেকেও আপা আমি এখন মানে কবিতার প্রতি বেশি। আচ্ছা, লেখালেখিতে তো আপনার বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছেন, একটু কিন্তু ছোট্ট করে একটু শোনাতে হবে। হ্যাঁ, একটু 5-6 লাইন কবিতা যদি একটু শোনান আপনার বাবাকে নিয়ে। বের করতে সময় লাগবে, ততক্ষণে আমি একজন বন্ধু, আমি জুম থেকে ফিরে আসি, আপনি কবিতা বের করুন, শুনবো। মিষ্টি আপু, মিষ্টি আপু। আপু আসসালামু আলাইকুম। একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা। আপু গোলাপের মতোই সুন্দর লাগছে আপনাকে। আমন্ত্রিত অতিথিদের সালাম। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিষ্টি আপু, মিষ্টি করে কি কি বলতে চান?
আচ্ছা, সবাই তো বলছে আপু তোমার তুলনা তুমি, আমি একটু সুরে সুরে না হয় একটু বলি, বলবো আপু? বলুন। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, সে কথা যেন ভুলো না, তুমি যে তোমার তুলনা। বাহ, একদম একদম, আমরা একটু হাততালি দিই। এত সুন্দর এবং প্রাসঙ্গিক, মাথার মধ্যে বুদ্ধি আসলে গানটা শোনানোর। বাহ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কবিতা বের করেছেন পারভিন আপা? হ্যাঁ, আমরা কবিতা আবার আসছি। হ্যাঁ, কবিতা শুনি বাবাকে নিয়ে। বাবা, আমার বাবা। বাবা কথা বলছো না কেন? আজ নাটকের শেষ পর্ব। চলে গেলে যে আর তো ফিরে আসলে না। বাবা ছাড়া দুনিয়াতে মোরা বড় অসহায়। বাবা হলো আশ্রয়ের স্থান। সুখে দুঃখে পরামর্শ করি মোরা বাবার সাথে। বাবাই যখন নেই, নিজের মনের সাথে নিজেই যুদ্ধ করতে হয়। তুমি আমাদের অহংকার, চিন্তা করো না, তোমার ছেলেমেয়েরা তোমার আদর্শ নিয়ে আছে। তোমার আত্মার মাগফিরাত কামনা করছি। পিতৃহীন এবং মাতৃহীন জীবন খুব অসহায়। সব বাবার প্রতি শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। আমিন আমিন। তার মানে এই যে বাবা ছাড়া অনেক সিদ্ধান্ত নিতেও সমস্যা হয়। বাবা বা মাকে সামনে পেলে আমরা যখন খুব সিদ্ধান্তহীনতায় ভুগি তখন বাবা মাকেই বলি, অথবা এই যে কষ্ট পেলেও বাবা মাকেই বলি। কেউ একটা কষ্ট দিল তখনও বাবা মাকে বলি, বাবা মাই সাহস তৈরি করে দেন যে না, তোমাকে যে যা বলছে এটা ভুল, তুমি এরকম। তো আসলে একটা না একটা সময় বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যায়, আবার সন্তানরাও কখনো বাবা মাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। এটাই নিয়ম আসলে, কিন্তু মানতে কষ্ট হয়। তো আপনার বাবার তো বেঁচে আছেন, তো বাবা মার মধ্যে আপনাকে কে বেশি সাহস জুগিয়েছে সবসময়? আমাদের বাবা আমাদেরকে বকা দিত, শাসন করতো। আসলে এখন মনে হয় শাসনটা না হলে আমরা আসলে ঠিক মতো বড়ই হতাম না। হ্যাঁ, মানে আমরা যেভাবে সুন্দর মতো আমরা বড় হতে পেরেছি। এরকম কি হয়েছে যে বাবা মা হ্যাঁ সেই বাবাই কিন্তু আমাকে, বাবাকে নিয়ে যদি কোনো স্মৃতি থাকে যে এরকম হয়েছে যে বাবা চেয়েছে যে অমুক সাবজেক্ট নিয়ে পড়া, মা চেয়েছে এটা, কিন্তু আপনি তাদের কারোর মতোই পড়েননি, আপনি আপনার পছন্দে পড়েছেন, এরকম কোনো স্মৃতি আছে বা বাবার পছন্দ মতো? আসলে আমাদের ওই সময়টা কিন্তু আমাদের বাবারাই আমাদেরকে চুজ করে দিয়েছিল। চুজ করে দিত। হ্যাঁ, তার খুব ছিল, মানে তারও একটা গল্প আছে। তার যে সে যখন ভার্সিটিতে পড়তো, তার যে রুমমেট ছিল সে পড়তো কেমিস্ট্রিতে, উনি কেমিস্ট্রিতে পড়তো, আর আমার বাবা পড়তো ইকোনমিক্সে। আমার বাবা এত পড়াশোনা করে কিন্তু কেমিস্ট্রিতে এত নাম্বার পায়, কিন্তু আমার আব্বা তো অত নাম্বার পায় না। তখন থেকে তার শখ ছিল যে আমার মেয়েকে আমি কেমিস্ট্রিতে পড়াবো। তো আমি কিন্তু কেমিস্ট্রি থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। যাক, তো বাবার চাওয়াটা সার্থক হলো। বাবার চাওয়াটা সার্থক হয়েছে। রেজাল্ট নিশ্চয়ই বাবা যেটা ভাবতো যে এত ইকোনমিক্স এত পড়তে হয়, রেজাল্ট ভালো না, কিন্তু কেমিস্ট্রিতে পড়লে সেটা নিশ্চয়ই আপনি করেছেন। হ্যাঁ, সে ভালো করেছে, কিন্তু পরবর্তীতে এসে পড়াশোনা রিলেটেড তো আর আমি নিতে মানে ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবো না। সেটা তো শুনেছি জীবনের নানা কারণে। কিন্তু এই যে আপনার সন্তানদের বেলায় কি আপনি বাবার মতো এরকম চয়েস দিয়েছিলেন যে তোমাদের এই পড়তে হবে? না না, কখনো না। কিন্তু ওরা যে যা যা পড়ছে সেটাতে আপনি খুশি? খুবই খুশি, আমি খুবই খুশি। কারণ আমার বা আপনাদের দুজনের মধ্যে বাবা মায়ের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে যে না ওটা পড়ুক, আপনি না হয় না বললেন, ওর বাবা? এরকম হয়েছে। হ্যাঁ, আমার যে ছোট মেয়ে, ও কিন্তু আগে থেকেই চেয়েছে যে সে বাইরে পড়বে, সে দেশে পড়বে না। হ্যাঁ, তো আমরা সেইভাবেই, তো ও যখন ম্যাট্রিক পাস করলো, করার পরে যে বোর্ড থেকে ইন্টারমিডিয়েটের কলেজটা করে দেয়, তো আমার মেয়ে অনেক নাম্বার পেয়েছে, কিন্তু সে আদমজিতে চান্স পেল না। ওই যে ওনাদের আবার কি একটা আছে যে মানে সৈনিক টনিক, মানে ওনাদের ভিতর থেকে যার জন্য আমার মেয়েটা দেখা গেল যে পেল না। কিন্তু মানে কেউ একজনকে কাউকে ধরলেই কিন্তু আমাদের এটা হয়ে যেত। ওর বাবা বললো আমি কিন্তু কাউকে বলবো না। আমার মেয়ে বললো আমিও ওই কলেজে আমি পড়বো না, আমি যেখানে আমি চান্স পেয়েছি আমি সেখানেই পড়বো, এবং আমি বাইরে যেতে চেয়েছি, আমি বাইরে যাব। এবং সে বাইরে, সে আন্ডারগ্রেড করতে গেছে।
মানে এত ছোট বাচ্চা সে, মানে আমার আত্মীয় স্বজনরা বলে যে এই মেয়েটা এত ছিল, এই মেয়ে কিভাবে যে পারছে যে মায়ের আঁচলের সাথে, মায়ের সাথে সবসময় এই বিশ্বাসটা তো বাবা মাই তৈরি করে দিয়েছেন। আসলে সন্তানের যোগ্যতায় সন্তান যেখানে সুযোগ পায় সেখানে যাওয়াটাই উচিত, কোনো সুপারিশ করাটা ঠিক না, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমরা আবার জুমে আমাদের বন্ধুরা অপেক্ষা করছে। ফারহানা নার্গিস আপা, ফারহানা নার্গিস আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। কেমন আছেন আপু আপনি? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের টপিক নিয়ে একটু ছোট করে বলুন, খুব সংক্ষিপ্ত। পারভিন আহমেদ আপু আমার খুব পরিচিত, উনি একাধারে লেখিকা প্লাস হচ্ছে রন্ধনশিল্পী আর অনেক গুণে গুণান্বিত আপু। আর আপু আরেকজন আপু যে কবিতা আবৃত্তি করেন উনিও খুব ভালো, ওনার কথাবার্তাগুলো শুনে খুব ভালো লাগতেছিল। আমরা একটু আজকে যে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আমরা আমাদের হাতের সময় খুব কম, তো আমরা ছোট ছোট করে একটু হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আজকের প্রোগ্রাম থেকে আমরা আবার ফিরে যাচ্ছি স্টুডিওতে। ভালো থাকবেন সবাই। সেটাই আর কি, যে আমার তুলনা যে আমি আমার বাবা মায়ের কাছে অতুলনীয়, আমি আমার বাবা মায়ের কাছে অতুলনীয়, আমি আমার ভাই বোনদের কাছে, আমাদের আসলে গল্প ফুরোবে না পারভিন আপা, শিরিন আপা, গল্পের শেষ নেই। আসলে গল্পটা যখন জমে ওঠে তখন আমাদের সময় শেষ হয়ে যায়। আমরা আজকে বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ। যারা জুমে আছেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই আমার শেষ করতে হচ্ছে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। নেক্সাস টিভিকে ধন্যবাদ, জাতীয় আফ্রিকাকে নেক্সাস টিভিকে ধন্যবাদ। তোমার তুলনা তুমি নিজেই, আসলে নিজেকেই নিজের তৈরি করতে হয়, নিজেকেই নিজেকে ডে বাই ডে তৈরি করতে হয়, নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়। কেউ কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, নিজের যোগ্যতাকে নিজে সম্মান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে নেক্সাসে লেডিস ক্লাবের নারীদের আড্ডায়।